অভ্র কি বলবেন? দেখুন, প্রথমেই আমি বলি যে সিবিআই কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে একটা কথা বলেছে তাদের কাউন্সিলের মাধ্যমে, যে ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার্ড। তো ফরেন্সিক সায়েন্সের একটা বেসিক জিনিস হচ্ছে লোকার্ডস এক্সচেঞ্জ প্রিন্সিপাল, মানে কোনো জায়গায় যদি কোনো ব্যক্তিবিশেষ যায় তার কিছু না কিছু কিন্তু ক্লু সে ওই জায়গাটায় ছেড়ে আসে। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। আপনাকে বুঝতে হবে যে এই ক্রাইমটা ঘটার পর ক্রাইম সিনটা যদি অল্টার্ড হয়ে গিয়ে থাকে তাহলে কিভাবে হয়েছে। আমাদের রাজ্য তো 21 জন কাউন্সিলকে অ্যাপয়েন্ট করেছে, মানে মোটামুটি পার হিয়ারিং ধরে নিন 3 থেকে 4 কোটি চোখ বন্ধ করে খরচা করছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে। তো তাদের মধ্যে একজন যিনি সিনিয়র মোস্ট, কপিল সিব্বল, একদম প্রথম হিয়ারিংয়ে খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন যে প্রথমে যে ক্রাইম সিনটার ছবি এবং ভিডিও বাইরে ভাইরাল হয়ে গেছে, এটা কিন্তু পুলিশের কোনো দায় নেই, ওটা হাসপাতাল তরফ থেকেই হয়েছে, পুলিশ গিয়ে জায়গাটা সিল করে দিয়েছিল। এবার যদি এই জিনিসটা হাসপাতালের তরফ থেকে হয়ে থাকে তাহলে হাসপাতালের অধ্যক্ষ সেই সময় কে ছিলেন? ডক্টর সন্দীপ ঘোষ। এটা ভুলে গেলে চলবে না যে খালি উনি ভালো পায়ে প্লাস্টার করতে পারেন এবং সেই পা নাচানো যায় তা কিন্তু নয়। সন্দীপ ঘোষের কিন্তু বেসিক আইডিয়া অফ ফরেন্সিক সায়েন্স রয়েছে। ক্রাইম সিন যদি এভাবে অল্টার করা হয় তাহলে যে তথ্য প্রমাণ প্রথম থেকেই লোপাট হয়ে যাবে, এই আইডিয়াটা তার কিন্তু ছিল। ফরেন্সিক সায়েন্সে ফিঙ্গারপ্রিন্টের 3 ধরন হয়, এখানে 2টো ধরন কিন্তু খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে পেটেন্ট এবং লেটেন্ট। পেটেন্ট মানে যেগুলো স্বাভাবিকভাবে আপনি দেখে বুঝতে পারবেন যে এটা পেটেন্ট, আর রক্তের ছাপ আছে, ওখান থেকে আমি ফিঙ্গারপ্রিন্টটা তুলতে পারবো। আর লেটেন্ট হচ্ছে ধরুন দেয়ালে বা কোনো মেঝেতে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, সেটা ওরা স্পেসিফিক প্রসেসে ফরেন্সিক এক্সপার্টসরা কিন্তু ওখান থেকে ফিঙ্গারপ্রিন্টগুলো এক্সট্র্যাক্ট করতে পারে। এবার যদি পুরো জায়গাটাই অল্টার্ড হয়ে যায় তাহলে তো ফিঙ্গারপ্রিন্ট কিছু থাকলোই না, আর যদি কিছু ক্লু থাকে সেগুলো তাহলে গেল। এবার এই কনটেক্সটে আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, ঠিক ঘটনা ঘটার পরের দিন এই মহান ডক্টর সন্দীপ ঘোষ উনি এএনআইকে বলেছিলেন, এবং আপনারাও সেটা সম্প্রসারণ করেছেন, যে ছাত্রদের দাবি অনুযায়ী উনি ঘটনা ঘটার এই সেমিনার রুমের পাশের ঘরটা ভাঙতে শুরু করেছিলেন ওয়াশরুম বানানোর জন্য নাকি কী করার জন্য, এটা উনি বলেছিলেন। কিন্তু আমার কাছে তো খুঁজে আমি পাচ্ছি আরেকটা অদ্ভুত জিনিস। এটা একটা নিউজ পেপারে প্রকাশিত রিপোর্ট, যেখানে আমাদের রাজ্যের পিডাব্লিউডি মিনিস্টার উনি একটা ধর্ণা মঞ্চে, এই ব্যাপারে আবার ধর্ণা করতে গেছিলেন, ধর্ণা মঞ্চে দাঁড়িয়ে উনি বলেছেন যে ওই ঘরটা নাকি আগে থেকে ভাঙা হচ্ছিল, ওই ঘরটা নাকি ঘটনা ঘটার পরে ভাঙা শুরু হয়। আবার আপনি কনটেক্সটে আনুন দর্শক বন্ধু, যে কুণাল কুমার ঘোষ এই দলের মহান একজন মুখপাত্র আছেন, উনি আবার বলেছেন যে ঘটনা ঘটার পরে ওই ঘরটা ভাঙা শুরু করা ভুল হয়েছিল। মানে এক একজনের এক এক রকম বয়ান। না, সবথেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে আমি জাস্ট বলে রাখি, এই মুহূর্তে অর্চিষ্মান এখানে আমার সঙ্গে রয়েছেন। অর্চিষ্মান একজন চিকিৎসক এবং ঘটনাচক্রে সেই ঘটনা ঘটার পর অর্চিষ্মানও তার আশপাশের অঞ্চলেই ছিলেন। আমি জানি না, হয়তো মনে করে বলতে পারবেন অর্চিষ্মান যে আদেও সেরকম আশপাশে কোনো ভাঙচুর চলছে, রিনোভেশন চলছে মনে পড়ছে? অর্চিষ্মান, খুব পুরনো কথা নয়, মনে পড়ছে আদৌ এরকম রিনোভেশন হচ্ছিল কি? জাস্ট এই উত্তরটা নিয়ে আমি আসছি, মনে পড়ছে কি আদৌ কোনো রিনোভেশন হয়েছে? এতদিনে আমাদের বিভিন্ন রকম ডিসকাশনের যা নির্যাস, মানুষের মনে কিন্তু কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নেই যে এইগুলো খুব প্ল্যান মাফিক করা হয়েছে। কারণ ঘটনা ঘটেছে 9 তারিখ সকালে, তো সেইখানে তার আগের দিন অবধি কোনো কনস্ট্রাকশন নেই। সেদিনও কোনো কনস্ট্রাকশন হচ্ছিল কি? সেদিনও কোনো কনস্ট্রাকশন, তারপরের দিনও কনস্ট্রাকশন হচ্ছিল কি? মানে এই 48 ঘন্টার যে টাইম ফ্রেম, যে সময়ে পুরো অ্যাডমিনিস্ট্রেশন লোককে নজরটা ঘুরিয়ে দিয়েছিল এই সন্দীপ ঘোষকে বিভিন্ন জায়গায় হাইলাইট করিয়ে তার পোস্টিং কোথায় হবে তাকে এক জায়গা থেকে বার করে আরেক জায়গায় ট্রান্সফার করিয়ে দেওয়া, স্টুডেন্টদের এবং আন্দোলনকারীদের যে দৃষ্টিটা সেটা ঘুরিয়ে দেওয়া হয়েছিল ওই লোকটার উপরে, এবং প্ল্যান মাফিক ওই টাইম ফ্রেমের মধ্যে। মনে করে দেখুন, প্রথম 48 ঘন্টা যে সময়টা, সেই সময়তেই কিন্তু উচিত ছিল ক্রাইম সিনটাকে সিকিওর করার। পুলিশের আগে উচিত ছিল যে জায়গাটা আমি সিকিওর করব, সেই জায়গায় পুলিশই পাহারায় প্রত্যেকটি এভিডেন্স তোলা হয়ে মানে একদম ট্যাম্পারিং করা হয়েছে। ঘটনা ঘটার পর মোটামুটি আনুমানিক কতজন লোকজন, মানে এই যে সকাল 10টা 10 থেকে রাত 11:30 পর্যন্ত, কোনো আইডিয়া আছে যে কম করে কতজন লোকজন, কতজন মানুষ ওইখানে বিভিন্ন গিয়েছিল? মাধ্যমের
through প্রতিনিধিরা, দিয়ে হ্যাঁ। এবং বিভিন্ন সোর্সেসের মাধ্যমে আমরা এটা জানতে পারি যে সকালবেলায় 5 জন প্রভাবশালী প্রথম সেই ঘরে ঢুকে মিটিং করে এবং সেটা কিভাবে চাপা দেওয়া যায় ঘটনাটাকে, সেটার ব্যাপারে একটা ছক কষা হয়। তারপরে সেটা আরো যখন ভয়ঙ্কর জানাজানি শুনেছি আমরা হয়, যে যখন অভয়ার ওই ভয়ঙ্কর মৃতদেহ অবস্থায় মৃতদেহটা পড়ে রয়েছে তার পাশেই চেয়ার টেনে নিয়ে সেই মিটিংটা হয় Correct. আর্লি মর্নিং। কারেক্ট, এবং তারপরে নিউজ মিডিয়ার লোকজন, ছাত্রছাত্রী, ডিপার্টমেন্টাল প্রত্যেকে দফায় দফায় গেছে, নার্স থেকে শুরু করে সবাই গেছে। ফলে ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল ফর দ্য ইনভেস্টিগেটিং এজেন্সি টু আইডেন্টিফাই দ্য কালপ্রিটস ফুটপ্রিন্ট। মানে আমাদের এখন সিচুয়েশনটা পেরেছি। কিরকম দাঁড়িয়ে আছে দিদি আমি বলে নিই। ধরো আমি আজকে একটা রোগীকে রেফার পেলাম আইসিইউতে, যার অলরেডি মাল্টি অর্গান ফেলিওর হয়ে বসে আছে। আমি স্পেশালিস্ট হিসেবে তাকে দেখতে গেলাম, অলরেডি তার ট্রিটমেন্ট চলে গেছে 5 দিন 6 দিন এবং সে হাতের বাইরে চলে গেছে। তারপরে গিয়ে পুরো দোষটা আমার ঘাড়ে চলে আসবে যে এই তো স্পেশালিস্ট ডাক্তারবাবুকে আমি অ্যাপয়েন্ট করলাম, কিছুই করতে পারলো না। ন্যারেটিভটা এইভাবে খুব সুকৌশলে বিল্ড আপ হচ্ছে যে সিবিআই এর কাছে আমি তো দিলাম, সিবিআই আমাকে এবারে বার করে দিক যে আসল দোষী কারা, কিন্তু বার হচ্ছে না। ব্যাপারটা কিন্তু এটা না, পুরো জিনিসটা প্ল্যান আমার মাফিক করা পোস্টমর্টেম হয়েছে। রিপোর্ট নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে, আমি আসছি সেক্ষেত্রে। আমি যেটা অভ্র প্লিজ শেষ করেন, বাকিদের কাছে আসবো। কপিল সিব্বল আরো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন সুপ্রিম কোর্টে গিয়ে। উনি বলেছেন যে যখন প্রশ্ন ওঠে যে এই পেরেন্টসদেরকে কেন মা বাবাকে ডেড বডিটা দেখতে দেওয়া হয়নি, কেন ওয়েট করানো হয়েছিল, এটা প্রমাণিত সত্য, আমরা জানি। কপিল সিব্বল ওখানে দাঁড়িয়ে ডাহা মিথ্যে কথা বলে দিচ্ছেন যে মেয়েটির মা বাবাকে নাকি অপেক্ষা করানো হয়নি। 3 ঘন্টা অপেক্ষা অবস্থা ভাবুন, 3 ঘন্টার উপর কিন্তু অপেক্ষা করানো হয়েছিল। Correct. আরেকটা জিনিস, গতকাল যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়, আবার ডাহা মিথ্যে কথা আমাদের রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল কি বললেন? সুপ্রিম কোর্ট জিজ্ঞেস করলো যে এফআইআর দায়ের করতে এতটা বিলম্ব হলো কেন? উনি পুরো দোষ ঠেলে দিলেন নির্যাতিতার বাবার উপরে। মানে ভাবুন, আমাদের রাজ্য সরকার মানে পরিবার চাইলে তাই হয়নি, আরে পরিবারকে জ্বালাতেই দেওয়া হলো না। আমি আজকে যদি রাস্তায় খুন হয়ে যাই, আমার বাবা যদি বলে এফআইআর করতে হবে না, পুলিশ এফআইআর করবে না, এটা কি মামলা বাড়ির আবদার নাকি? এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে একজনকে রেপ করা হয়েছে, মারা হয়েছে, তার বাবা যদি বলেও থাকে, তর্কের ক্ষেত্রে বলছি, তারপরে পুলিশ এফআইআর করবে অভ্র না। আপনি ভুলে যাচ্ছেন, মামলা বাড়ির আবদার হচ্ছে এটা। অভয়ার বাবা মা বলেছেন তাদেরকে ফোন ওটাই তো করে বলছি। দেহ দেখার পর এই- তাদেরকে বলা হচ্ছে আপনার মেয়ে অসুস্থ, এইটাই তো আনকনশিয়াস হয়েছে, আনকনশিয়াস। মানে ভাবুন, তার বাবা সকাল তখন 10টা বলবেন যে 10 FIR করো, সকাল আমার মেয়ে 10টা unconscious 10 কেন? দিদি, সকাল 10টা 10 পুলিশ জেনারেল ডায়েরি এন্ট্রি করছে, কি বলে? আনকনশিয়াস বডি পাওয়া গেছে। মানে তখনও অভয়া নাকি বেঁচে ছিলেন। তাই যদি হয় তাহলে উনি বেঁচে থাকা অবস্থায় জিডি এন্ট্রিতে রয়েছে, উনি বেঁচে আছেন, তার মধ্যে পোস্টমর্টম হয়ে গেল, দেহ সৎকার হয়ে গেল, তারপর রাতের বেলা 11:30টার সময় তোমার মনে পড়ছে আমাকে ওখানে একটা এফআইআর দায়ের করতে হবে। এই হচ্ছে পুলিশি তদন্ত। আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাই, আমরা জানি যে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সন্দীপ ঘোষকে পরিষ্কার প্রাইস পোস্টিং দিয়ে এর আগে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে আসা হলো, ওখানকার স্টুডেন্টসরা, ডাক্তাররা সেই নিয়ে অভিযোগ করলেন, তারপর ওনাকে ওএসডি টু হেলথ ডিপার্টমেন্ট কেন করা হলো? মানে ওনাকে কিভাবে সেফগার্ড করছে এই রাজ্য সরকার ভাবুন। আর আইওয়াশ করার জন্য একটা এসআইটি ফর্ম করা হয়েছিল, ওনার ব্যাপারে যে আর্থিক দুর্নীতির অভিযোগ এসছে, 1.5 বছর আগে অভিযোগ এসছে, সেইটা নিয়ে অভিযোগ নাকি ইনভেস্টিগেট করবে 4 জন বাঘা বাঘা অফিসার, তারাও মার্কা মারা ছেড়ে দিন, কিন্তু 1.5 বছর পর সেটা নাকি হচ্ছে। এবং তারপর সিবিআই তদন্তের জন্য যখন আজকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, 15 মিনিট লেগেছে সন্দীপ ঘোষের সেটার বিরুদ্ধে ওখানে ডিভিশন বেঞ্চে যেতে। আমার বক্তব্য হচ্ছে, যখন রাজ্য সরকার এসআইটি করে দিল ওনার দুর্নীতির ব্যাপারে, তখন কিন্তু উনি ওটার বিরুদ্ধে হাইকোর্টে যাননি। কিন্তু যেই আজকে হাইকোর্টে মামলা হওয়ার পর সিবিআইয়ের কাছে মামলা হস্তান্তরের অর্ডার এলো, উনি 15 মিনিটের মধ্যে ডিভিশন বেঞ্চে চলে গেলেন সেটার বিরুদ্ধে অ্যাপিল করতে। এবার দর্শক বন্ধুরা আপনারা ভাবুন, রাজ্য সরকার যদি এই ডক্টর সন্দীপ ঘোষের সঙ্গে পুরোপুরি কলিউশনে না থাকে, এতগুলো ঘটনা ঘটা কি স্বাভাবিক হতে পারে কি? এরপর যদি সাধারণ মানুষ হিসেবে বা যে কেউ যদি অভিযোগ করে, এর পুরোপুরি দায় তৃণমূল সরকারের, মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর। যুক্তিসঙ্গতভাবে কি এমন ভুল বলা হচ্ছে? মুখ্যমন্ত্রীর আশীর্বাদ ধন্য না হলে ডক্টর সন্দীপ ঘোষ এতটা সাহস কি পেতেন? আমার মনে হয়- বা পুলিশ প্রশাসন অ্যাক্টিভলি এইভাবে প্রমাণ লোপাট হতে দিত কি? আসছি, অভ্র। এই প্রশ্নগুলো থাকছে। আমি আসছি।